হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বেরোচ্ছি রাজার শহর কোচবিহারের উদ্দেশ্যে, আর আমার সাথে আছে স্পেশাল গেস্ট হিরো। ওয়েলকাম টু মাই ব্লগস। চলো এখন দেরি না করে আমরা বেরিয়ে যাই কোচবিহারের উদ্দেশ্যে। সো চলো, লেটস গো। আমাদের আজকের ফার্স্ট স্টপ হচ্ছে গোসানিমারি রাজপাট, যেটা দিনহাটায় অবস্থিত। বেসিক্যালি কোচবিহার থেকে একটু দূরে, আধ ঘন্টার মতো দূরে। আর আলিপুরদুয়ার থেকে অলমোস্ট আমাদের 1 ঘন্টা 45 মিনিট বা 30 মিনিটের কাছাকাছি লাগবে। 51 কিলোমিটার লাগছে আমাদের গাড়িতে। এনিওয়ে, এই স্পটটা এটা হচ্ছে এএসআই এর স্পট। এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্পট। সো এটার প্রচণ্ড হিস্ট্রিক্যাল ভ্যালু আছে, সমস্ত কথা হবে। তো চলো এখন যাই গোসানিমারি রাজপাট। গোসানিমারি রাজপাট যাওয়ার পথে তোমাদের কোচবিহার হয়ে যেতে হবে। আর কোচবিহার মানেই কোচবিহার রাজবাড়ি। আর ঠিক দেখো আমার পেছনে কোচবিহার রাজবাড়ি দেখা যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। এটা হচ্ছে শর্টকাট রাস্তা। কোচবিহারের শহরের মধ্যে দিয়ে না গিয়ে কোচবিহারে ঢোকার আগে বাঁধের পাড় দিয়ে দিনহাটা যাওয়ার রাস্তা আছে। অ্যান্ড সেখানে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গোসানিমারিতে, যেখানে রাজপাট বা কান্তাপুর ফোর্ট যেটা অবস্থিত। এখন বেসিক্যালি ভগ্নাংশ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা স্পট, সেখানে অ্যাকচুয়ালি ফোর্ট ছিল। ওখানে গিয়ে আমরা এই বিষয়ে আরও কথা বলবো। জাস্ট পেছনে দেখো কোচবিহার রাজবাড়ি, এখানেও আমরা আসবো। পুরো ব্লগটা দেখতে থাকো। চলো, লেটস গো। বেসিক্যালি এই রাজপাটটা হচ্ছে কামাতা ফোর্ট, অ্যান্ড এটা খেন ডাইনেস্টি রিপ্লেস করে দিয়েছিল এখানে কামাতা কিংডমকে, সেটা অলমোস্ট 15th সেঞ্চুরিতে। আর যে লাস্ট খেন রাজা ছিলেন নীলাম্বর, যে প্রায় কারেন্ট কোচবিহার ডিস্ট্রিক্ট অ্যান্ড আসামের কিছু পার্ট, তাছাড়া ময়মনসিংহের নর্থ পার্ট যেটা এখন বাংলাদেশে, এই পুরো জায়গাটা এবং দিনাজপুরের ইস্টার্ন পার্ট, এই পুরো জায়গাটাকে নিয়ে তার সাম্রাজ্য তৈরি করেছিল। আর আমরা এই যে রাজপাটে আছি, এটা বেসিক্যালি কামাতা ফোর্ট। তো চলো তোমাদের ভেতর থেকে দেখাই। আর অলরেডি দেখো এখানে একটা কুয়ো, যেটা এই মুহূর্তে বেঁচে আছে। আর চারপাশে দেখো এরকম পুরো এখন মাঠ হয়ে আছে, আর কিছুই নেই। তো লোকজন এখানে যাতায়াত করে, লোকজন এখানে আসে। আমি বলবো যারা কুচবিহারে আসছে তাদেরকে বলবো যে কুচবিহার থেকে এটা জাস্ট 24 কিলোমিটার। তো তোমরা এখানে আসো। এটা এই মুহূর্তে তো কাইন্ড অফ পার্কই হয়ে গেছে এখানে, আমি দেখতে পাচ্ছি, কারণ কোনো এন্ট্রি ফি নেই, শুধুমাত্র পার্কিংয়ের জন্য চার্জ আছে, বাকি এন্ট্রি ফি কিছুই নেই। এই দেখো, এটা কুয়া আমাদের ইতিহাস এভাবে সংরক্ষণ হচ্ছে, পাসের প্যাকেট আর থামস আপের প্যাকেট দিয়ে। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক কুয়া, কামতাপুরের রাজাদের আমলে এটা বানানো। তারপর যখন খের রাজারা এটা দখল করে নেয়, তারাই এটাকে মেনটেন করেছিল। এই দেখো, এই পুরোটা হচ্ছে এই ফোর্টের সীমানার মধ্যে, যেটা এখন অবভিয়াসলি ধ্বংসাবশেষ হয়ে গেছে। পুরো এরিয়াটা যতটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, পুরোটাই হচ্ছে ফোর্টের ধ্বংসাবশেষের মধ্যে। এটা হচ্ছে ফোর্টের অংশ। এই যে ইটগুলো সব অ্যাকচুয়াল ফোর্টের, বাট এখন তো পুরো ঘাস জমে গেছে এখানে। মানে বুঝতে পারছো কী অবস্থা, মাটির স্তর কতটা উঠে গেছে। আরও কিছু আমি দেখলাম দূর থেকে, যখন ভাস্কর্য আছে সেখানে যাব। চলো। ভাস্কর্য
যেটা এখন বন্ধ। আর এখানে আমি দেখতে পাচ্ছি এই তো আমাদের ইতিহাস সংরক্ষণ, যেখানে রিঙ্কু, রানা এরা তাদের নাম লিখে রেখেছে। এই জিনিসগুলোই ভালো না, যে ইতিহাসের সাক্ষী তোমরা হচ্ছ এসব ভাস্কর্য কলা যেগুলো এখনও অলরেডি প্রেজেন্ট আছে। এক তো আমি দেখতে পাচ্ছি চারপাশে নোংরা হয়ে আছে, গাছগাছালি, আর এই বিল্ডিংগুলোও কোনো মেনটেনেন্স আমি কিছুই দেখতে পাচ্ছি না, খালি গেটে তালা দেওয়া আছে, চারপাশ পুরো ভাঙা। This monument has been declared to be one of the national importance under the Ancient Monuments and Archaeological Sites and Remains Act 1958. এই যদি ন্যাশনাল ইম্পর্টেন্স এনশিয়েন্ট মনুমেন্টের অবস্থা হয়, তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। এ দেখো সম্পূর্ণ ভেঙে এরকম হয়ে আছে। এই যদি ন্যাশনাল মনুমেন্টসের অবস্থা হয় তাহলে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। এগুলোর আমার মনে হয় মেনটেন করা উচিত। এনিওয়ে, চলো আমরা এখান থেকে বেরিয়ে একটু চা অ্যান্ড ব্রেকফাস্ট করি, অ্যান্ড দেন রওনা দেবো কুচবিহারের উদ্দেশ্যে। এখন বাজে অলমোস্ট 2:40, আর আমরা রাজপাট থেকে ফিরছি, যাচ্ছি কুচবিহারের উদ্দেশ্যে। তো গুগল ম্যাপ দেখে আসছিলাম আমরা, যেটা বেসিক্যালি করে থাকি, বাট গুগল ম্যাপসে ভুল রাস্তা দেখাচ্ছিল, কারণ এখানে তোরসা নদীর উপরে নিয়ে যাচ্ছিল যেখানে ব্রিজ নেই। তো তোমরা যারা যাবে প্রথমে রাজপাট হয়ে তারপর যখন কুচবিহারে যাবে, তখন প্লিজ গুগল ম্যাপস দেখে যেও না, লোকালসদের জিজ্ঞেস করো যে কোন দিকে রাস্তা, সেটা দেখে যেও। আর কুচবিহার যেতে যেতে একটা কথা বলে দিই, তোমরা যারা বাইরে থেকে ভিডিওটা দেখছো, মানে কলকাতা বা আশেপাশের কোনো জায়গা থেকে দেখছো, নর্থ বেঙ্গল থেকে দেখছো না, তাদের জন্য বলে দিই বাগডোগরা হচ্ছে নিয়ারেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর কুচবিহারও এয়ারপোর্ট খুলেছে, কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট তোমরা পাবে কুচবিহার এয়ারপোর্টে। আর ট্রেন হচ্ছে নিউ কুচবিহার নিয়ারেস্ট স্টেশন। আর বাসে তো শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বাস হামেশাই চলে শিলিগুড়ি কুচবিহার, তো তোমরা সেখানেও আসতে পারো। চলো আমরা যাই কুচবিহারের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি এখন সাগরদিঘির একটা ঘাটের। অ্যান্ড তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি যেতে যেতে, সেটা হচ্ছে কোচবিহার হেরিটেজ তকমা পাওয়ার জন্য সাগরদিঘিরও রিডেভেলপমেন্টের কাজ চলছে। মানে সাগরদিঘির যে ঘাটগুলো আছে সেগুলো রিডেভেলপমেন্ট হচ্ছে। এই মুহূর্তে তো অবভিয়াসলি নোংরা জমে আছে, বাট তোমরা যখন আসবে, ইভেনচুয়ালি যখন আসবে অ্যান্ড যখন হেরিটেজ তকমাটা পেয়ে যাবে, তখন তোমরা দেখতে পারবে যে এই পুরো জায়গাগুলো রিডেভেলপ হয়ে গেছে। তো চলো আমার ক্যামেরার চোখে তোমরা দেখো সাগরদিঘি। আমরা এখন দাঁড়িয়ে আছি মদনমোহন মন্দিরের বাইরে। মদনমোহন মন্দিরে ঢোকার আগে কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে যে এটা যেহেতু মন্দির, যারা ধর্মানুরাগী তারা তো অবশ্যই আসবেন, বাট যারা ধর্মানুরাগী নয়
তাদেরকে বলবো এটা ইতিহাসের সাক্ষী হতে এখানে আসুন। কারণ এটা তৈরি হয়েছিল 1885 থেকে 1889 আমলে। তখন ছিলেন মহারাজা নৃপেন্দ্রনারায়ণ আমলে এটা তৈরি হয়েছে। আর ঠিক মদনমোহন মন্দিরের অপোজিটেই আছে বৈরাগী দিঘি। এই দেখো, এটা অপোজিটে দিঘিটা। হেরিটেজ তকমার অ্যাজ পার্ট অফ দ্যাট এই সমস্ত জায়গাগুলোকে রিডেভেলপমেন্ট হচ্ছে। হোপফুলি উইদিন ফিউ ইয়ার্স কুচবিহার পুরো বদলে যাবে, কুচবিহার শহরটা পুরো বদলে যাবে। আর এই টেম্পলটা সাগরদিঘি এবং মদনমোহন টেম্পল এই দুটোই কোচবিহারের একদম হার্টে, কোচবিহারের একদম মাঝখানে অবস্থিত। কোচবিহার শহরে যত মন্দির আছে তোমরা এখানে সব কিছু লেখা আছে, স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো অথবা ভিডিও পজ করে দেখতে পারো। মদনমোহন মন্দির এবং বাকি সমস্ত মন্দিরের ফটো এখানে লাগানো আছে, তোমরা এসে দেখতে পারো। এই দেখো রাজচক্র আর সমস্ত টেম্পলের এখানে ফটো দেওয়া আছে। আমি জানতাম না, বাট এখানে এন্ট্রি ফি আছে 5 টাকা। আর এখানে তুমি বাইরেটাতে ভিডিও ফটো তুলতে পারবে। তো আমরা বাইরেটা তোমাদের দেখাচ্ছি। ভেতরে অবভিয়াসলি যেখানে ঠাকুর আছে সেখানে তো করতে দেবে না তোমাদেরকে। তো এখানে 5 টাকা করে, আমাদের দুজনের লাগলো 10 টাকা। আর তোমাদের অবভিয়াসলি এখানে জুতো খুলে ঢুকতে হবে, যেটা 2 টাকা করে পার পেয়ার। এই মন্দিরে আমি এর আগে বহুবার এসেছি। আর মানে ইতিহাসের সাক্ষী হতে কে না চায়। তো দেখো মদনমোহন মন্দির আমার ক্যামেরার চোখ দিয়ে। এখন অলমোস্ট 3:30 বাজে আর আমরা মদনমোহন মন্দির থেকে এখন বেরোচ্ছি আমাদের অন্তিম স্টপ কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে। সো চলো, লেটস গো। তো আমরা পৌঁছে গেছি এখন কোচবিহার রাজবাড়িতে। 1887-তে তৈরি হয়েছে, মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমলে এটা তৈরি হয়েছে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ মেন গেটটা কোচবিহার রাজবাড়ির, আর আমার অপোজিটে কোচবিহার রাজবাড়ি। চলো তোমাদের সামনে থেকে দেখাই। কোচবিহার প্যালেসটা ইটালিয়ান স্টাইলে তৈরি হয়েছিল। অলমোস্ট 51,309 স্কোয়ার ফিট এর এরিয়া অ্যান্ড দ্য হোল স্ট্রাকচার ইজ 390 ফিট লং। তো বুঝতে পারছো যে এটা কতটা বড় আর কতটা সুন্দর লাগছে। আর এই কোচবিহারের রাজবাড়ির সাথে মানে কোচবিহারের রাজকন্যা মহারানী গায়ত্রী দেবী, যিনি জয়পুর ঘরানার রানী ছিলেন, তাকে তো আমরা সবাই চিনি। তিনি মেম্বার অফ পার্লামেন্টও ছিলেন। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা। তো আমাদের দুজনের 50 টাকা করে লাগলো। আর আই ডোন্ট থিঙ্ক সো ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জ আছে, কোথাও লেখা তো ছিল না। এখানে একটা পার্ক আছে, কোচবিহার রাজবাড়ির পাশে একটা পার্ক আছে, তোমরা সেখানেও আসতে পারো। আর কোচবিহার রাজবাড়ি অনেকটা মানে তোমরা যদি এরিয়া হিসাবে তোমাদের যদি বলি, সেটা অনেকটা হচ্ছে ভিক্টোরিয়ার আদলে। মানে ভিক্টোরিয়াতেও যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল প্লাস চারপাশে পার্ক আছে, এখানেও তেমনি এখানে পুকুর আছে, তোমরা এখানে বসতে পারো। চারপাশে এই রাজবাড়ির আশেপাশে বসার জায়গা আছে। আমরা যে ছোটোবেলা আমি এখানে এসেছিলাম, অনেক অনেক বছর পর আমি কোচবিহার রাজবাড়ির ভেতরে ঢুকছি। একটা নস্টালজিক, মানে পুরো ছোটোবেলা ফিরে এসছে। আর এত সুন্দর ভেতর থেকে, ওফ আর কি বলবো তোমাদের, জাস্ট দেখো। প্রায় 4:45 বাজে অ্যান্ড বিদায় জানিয়ে, রাজবাড়িকে বিদায় জানিয়ে আমরা এখন বেরোচ্ছি। আমাদের এখন খিদা পেয়ে গেছে, সো আমরা কিছু খাবো রাস্তায় দাঁড়িয়ে। তোমরা যদি খালি ট্রাভেল কন্টেন্ট দেখতে চাও তাহলে এরপরে তোমরা বন্ধ করে দিতে পারো, কারণ এরপর হবে ফুড কন্টেন্ট, কারণ আমরা যাব খেতে। এনিওয়ে, রাজবাড়িকে বিদায় জানিয়ে এখন আমরা রওনা দেবো আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। সো চলো, লেটস গো।
অলরেডি বিধ্বস্ত লাগছে দেখতে। প্রায় 6টা বাজে, আমাদের এখন লাঞ্চ হয়নি, আর আমরা চলে এসেছি আলিপুরদুয়ারে পাগলা বাবা রেস্টুরেন্টে। খুবই ফেমাস রেস্টুরেন্ট, এখানে আমরা খাবো এখন। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের খাওয়া রেডি হচ্ছে, আর ওয়েট করা যাচ্ছে না, এত খিদে পেয়েছে। এগুলো বাদ দিয়েও আরও আইটেম আছে। ও চিকেন এতগুলো আইটেম আমরা হ্যাঁ সব বলে দাও, আসো তুমি আসো, বলে দাও দাদা, একটু বলে দাও কি কি আছে। আলু ভাতে, মাছের ডিম আলু ভাজি, চাটনি, চচ্চড়ি, উঁচা ঘন্ট, মুড়ি ঘন্ট, দই, স্যালাড, মুগ ডাল, চিপস, চিকেন, রাইস। থ্যাংক ইউ দাদা, খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি আমরা খাওয়া শুরু করি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা শুরু করছি এখন ভাতে, সাথে ডাল আর আলু ভাতে দিয়ে। ডাল আর আলু ভাতে ও সেরা। আর একটু যদি আলু ভাতে ঘি দিয়ে খাবে, ঘি হবে, ঘি আছে দাও, অল্প দাও, আর যদি একটু লঙ্কা থাকে। আর দেখো দাদা ঘিও নিয়ে এসছে, আলু ভাতে ডাল তার সাথে একটু ঘি, ও পুরো জমে ক্ষীর, পুরো জমে ক্ষীর একদম। ও অসাধারণ খেতে, অসাধারণ অসাধারণ খেতে। কেমন লাগছে? জাস্ট হেভেনলি। এতক্ষণ ফাস্ট করার পর এরকম যদি খাবার পাওয়া যায়, ইটস ওয়ার্থ ইট। ডেফিনেটলি। আর এত আইটেম আছে, এবার একটু মোচা ট্রাই করে দেখি, হালকা একটু মোচা ট্রাই করে দেখি। অসাধারণ। মানে আমি বাড়িতে খুব একটা সবজি খাই না, বাট এখানে প্রতিটা আইটেম ভালো লাগছে খেতে। তার সাথে অবভিয়াসলি চিপস আছে, সো যখন তোমরা ডাল আলু ভাতে খাবে তারপরে এই চিপস আছে। এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, এটা একটু ট্রাই করে দেখি। তো সবজির আমি খুব একটা বিগ ফ্যান নই, তো তোমরা যারা সবজির বিগ ফ্যান তোমরা ট্রাই করে দেখতে পারো, খেতে পারো। এখানে প্রতিটা আইটেম এখন অবধি যা যা খেয়েছি সব কটাই ভালো। এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু দিয়ে, এটা নতুন আইটেম একটা, চলো এটা ট্রাই করে দেখি। বেশ ভালো। এত কিছু তো আছেই, তার সাথে এখানে দেখো চাটনি আছে, দই আছে। তো এবার মাংস খাই। মাংসের পিসগুলো দেখো যথেষ্ট বড় পিস দিয়েছে, অ্যান্ড বেশ অনেক কটাই পিস আছে। ঝোলটা তো সেরা খেতে, সেরা ঝোল হয়েছে। অফ। এখন আমি কোনটা সবচেয়ে ভালো লাগলো তোর? First of all, chicken. Secondly, this one I don't know the name. And third, the aloo bhaja, unique aloo bhaja. গোবিন্দ, এখন কি কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো? Chicken. তো আমরা সবাই একটু নন ভেজের ফ্যান, তো চিকেনটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাট ডেফিনেটলি এখানে সব কটা আইটেম ভালো, অ্যান্ড সব কটা ট্রাই করে দেখতে পারো। চলো এবার একটু খাওয়ায় ফোকাস করি, খেয়ে কথা হচ্ছে আবার। চলো আমরা আজকে বিদায় নিই এখান থেকে, আর ব্লগটাও এখান থেকে শেষ করি। Guys, he works really hard, man. I mean, office hours, editing, it's so hard. Please support him, please. এক্স্যাক্টলি ম্যান, প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।